অঙ্কুরণে আর ডাক্তারি করতে করতে হঠাৎ করে আড্ডা দেওয়া শুরু হয়ে গেল। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু ডক্টর বীরেন মুখার্জি। স্যার, আজকে যে প্রশ্নটা আপনাকে আমরা করব, যে এই ডাক্তারি করতে করতে অভিনয় জগতে আপনি কি করে এলেন? আপনি এবার তুমিই হোক। ব্যাপার হচ্ছে কি, আমি অভিনয় জগতে আসিনি, জন্ম থেকেই অভিনয়ের মধ্যে আছি। কেন বললাম এই কথাটা, যে আমার অ্যানসেস্ট্রাল হাউস শিমুলিয়া মুর্শিদাবাদে, সেই বাড়িতে একটা বাঁধানো স্টেজ আছে। তো আমি জন্ম থেকে দেখেছি আমার ঠাকুর দাদা, আমার বাবা, আমার জ্যাঠামশাই, আমার পিসিমা, দিদিরা সবাই সেই স্টেজে অভিনয় করেছে। সেই থেকে আমার বোধহয় হাতে করি ছোট্টবেলা থেকে। তখন লক্ষণের শক্তিশালী হলে বানর সেনার একটা হয়ে নাচতাম। তারপরে গ্রুপ থিয়েটার করেছি, নিজেকে আরো পলিশ করেছি, অনেক শিখেছি অনেক গ্রুপের কাছ থেকে। আমার মেইন যে কাজটা ছিল মঞ্চ অভিনয় করা, আর জীবনবোধ চালিয়ে গেছি দুটো ব্যালেন্স করে। ভগবানের তো স্টুডেন্ট ভালো ছিলাম বলে ডাক্তারিটা ঠিকঠাক হয়ে গেছে। সেই জন্য বাড়িতে মা খুব এগেনস্টে ছিল, বাবা খুব সাপোর্ট করতো, এই করে পথ চলা। আর কলকাতাতে যখন আমরা বলি যে সব থেকে নাম করা গায়ক যারা আছেন তাদের মধ্যে আপনার নাম পড়ে, এবং সেইটা থাকার পরেও এই উচ্চতায়, অভিনয়ের এই উচ্চতায় আপনি কি করে উঠলেন? ভাই আমি কিন্তু সবাইকে বলি যে রাধে সে চুলো বাঁধে। আর তাছাড়া 24 ঘন্টা সকলের জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা। তো ন্যাচারালি কাজটা আমরা যদি ঠিক সেইভাবে করতে পারি, সময় যদি নষ্ট না করি, তাহলে করা যায়। আমি বহু বছর ধরে 6 ঘন্টা ঘুমোই, 6 আওয়ার্স স্লিপ। সকালবেলা উঠে একটু হাত পা নেড়ে নিলাম, একটু মেডিটেট করলাম, স্নান টান করলাম, বেরিয়ে পড়লাম, অপারেশন করলাম। যখন সিরিয়াল করতাম, সিরিয়াল করতাম, তখন ওই পেশেন্ট দেখে অপারেশন করে দৌড়ে গিয়ে স্টুডিওতে ঢোকা, তখন স্ক্রিপ্টগুলো পাওয়া যেত। আর সেই স্ক্রিপ্ট পড়তে পড়তে ঠিক করা যে কোথায় কিভাবে তাকাবো, কি করব, এইভাবে চলতো। এই সিরিয়াল করাটা ছেড়ে দেওয়ার পরে তখন আরো বেশি করে মঞ্চ অভিনয় মন দিলাম। এই মঞ্চ অভিনয় তো বহু করেছি, আর মঞ্চ অভিনয় করতে গিয়ে পাওয়াও অনেক। একটা মজার কথা বলি তাহলে। আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ওখানে একটা নাটক করছি, শ্রীমতী ভয়ঙ্করী। তারপরে শুনলাম যে রবি ঘোষ ওটা নিয়ে আসবে। তা আমরা করার পরে ডক্টর সরোজ গুপ্ত তখন বেঁচে ছিলেন, উনি বললেন যে বাসুদেব দেখো কে দাঁড়িয়ে আছেন। উইংসে দাঁড়িয়ে আছেন ভানু বন্দ্যোপাধ্যায়। আমি তাকে প্রণাম করতে গেলাম, উনি বললেন যে একটা আড্ডা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। এটা একটা দারুণ পাওয়া আমার জীবনে এই অভিনয় জগৎ থেকে। তার 3-4 দিন পরে আবার সহজদা রেখেছেন, কি করছো? আমি বললাম এই অপারেশন শেষ করলাম, একবার আমার ঘরে এসো। আমি বললাম কেন বাবা, আবার কি জন্য ডাকছে? গিয়ে দেখি রবি ঘোষ বসে আছেন, সেই স্বভাব সুলভ ইয়েতে নমস্কার। আমাকে ওই ভানুদা বললেন একবার ডাক্তারকে দেখে আসো। ডাক্তারকে দেখেছো মানে কি? বললেন যে না, আপনি নাকি শ্রীমতী ভয়ঙ্করী করেছেন, মানে এত পছন্দ হয়েছে আপনার রোলটা। তাই বললেন যে ওই চরিত্রটাই আমি করব এই মঞ্চে, পেশাদার মঞ্চে, তখন শ্রীমতী ভয়ঙ্করী। এই জিনিসগুলো সাংঘাতিক পরম পাওয়া। ডাক্তারি করেও যেমন অনেক আনন্দ পাওয়া যায়, অভিনয় জগৎ থেকেও অনেক আনন্দ পেয়েছি। স্যার, এরকম একটা মজার ঘটনা বলি যে আমি অপারেশন করেছি, আপনি ওই একই জায়গায় অপারেশন করেন। তো পেশেন্ট আমার কাছে যখন রাউন্ডে দিচ্ছি, প্রচন্ড পেট ব্যথা, সে উঠতে পারছি না, ব্যথার ওষুধ দরকার। তারপরে আপনি আপনার পেশেন্ট দেখতে এলেন, সে তার বিছানা থেকে উঠে আপনার অটোগ্রাফ চাইছে। এই যে ব্যাপারটা, এইটাকে আপনি কি করে সামলান? ডাক্তারি ছাড়াও যে এই অলমোস্ট সেলিব্রিটির কথাটা আমি বলবো না, কিন্তু এই পপুলারিটি বা জনপ্রিয়তা দেখো, আমার আই ডোন্ট হ্যাভ এনি চিপ অন দ্য শোল্ডার। অনেকেই মনে করেন আমি তো এই হয়ে গেছি, সেটা যদি না থাকে, মানুষ এটা সামান্য কামনা, একটা হয়তো আমার একটা সই কিংবা আমার সঙ্গে একটা সেলফি তোলে, তাতে আমার কি যায় আসে? আমার তো কিছু অসুবিধা হয় না, তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি সারা জীবন এটা করে এসেছি, সেই জন্য মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছি। স্যার, এখানে আর একটা জিনিস আসবে যে আমরা আমাদের ডাক্তারি যখন করি, এই ডাক্তারি জীবনে অভিনয় কতটা দরকার হয়? আমরা কি যখন পেশেন্ট দেখি সবসময় তো তাদের কথা ভাবি বা কিছু করি, অভিনয় কি চলে আসে কখনো? ইন্দ্রনীল,
জীবনের চলার পথে কি আমরা অভিনয় করি না? অনেক সময় তো অভিনয় করি। হ্যাঁ, পেশেন্টদের সঙ্গে ঠিক অভিনয় বলবো না, কিন্তু সহমর্মিতা, আমরা যাকে এমপ্যাথি বলি। ডাক্তাররা সিম্প্যাথি কথাটা খুব কম ইউজ করে, দেখবেন এমপ্যাথি। তোমার সমব্যথী আমি, যখন খারাপ কোনো খবর দিতে হয় অনেক সময় হাসি মুখে বলতে হয়, আর ভাবছেন কেন, দুদিনে ভালো হয়ে যাবেন। আমি জানি দুদিনে সেটা ভালো হবে না, ভালো হবে হয়তো 2 মাসে, কিন্তু ওই যে বুস্ট আপ করা, এগুলো তো অভিনয়ের অঙ্গ, সেগুলো করতে হয়। হয়তো খারাপ খবর কিছু দিতে হবে, সেরকম ক্ষেত্রে অনেক সময় আমরা, তুমি জানো, পেশেন্টের সামনে করি না, হয়তো তাকে অন্য জায়গায় বসেও করতে হয়। এগুলো রিয়েলিটি অফ লাইফ। জীবনের চলার পথে আমরা যেমন অন্য ক্ষেত্র, বউকে বললাম না, একটা সিনেমা দেখে ফিরছি, কি হলো এত দেরি, ওই একটা এমার্জেন্সিতে আটকে গেলাম, এইসব। আরেকটা সিচুয়েশন আমাদের জীবনে আসে, যখন আমরা কোনো পেশেন্টকে দেখি, তাকে বলতে হয় যে ক্যান্সার হয়েছে আপনার, বা কোনো মা এসছে 30 সপ্তাহ আল্ট্রাসাউন্ড করে এসে দেখা গেল যে আমাদের হার্টবিট নেই। এই যে একটা খারাপ খবর দিয়েও অ্যাট দ্য সেম টাইম আ হোপ যে সামথিং গুড উইল কাম ইন ফিউচার, হ্যাঁ, আশা হারিও না, এইটাকে আপনি কিভাবে ম্যানেজ করেন? এইটা ম্যানেজ মানে খবরটা তো তাকে দিতেই হবে, খবরটা না দিয়ে কোনো উপায় নেই। যদি হঠাৎ এরকম হয় যে বেবির হার্টবিটটা পাওয়া যাচ্ছে না, প্রত্যেক সময় আমি সবসময় বলি, একটা সিলভার লাইনিং সবসময় আছে গ্রে ক্লাউডের মধ্যে। তো এই প্রেগনেন্সিটা নষ্ট হলো বলে মন খারাপ করো না। সব থেকে বড় কথা, প্রেগনেন্সি তো তোমার এসছে, অতএব প্রেগনেন্সি তোমার হবে, এবং ভবিষ্যতে প্রেগনেন্সিটা যাতে ঠিক থাকে তার জন্য আমরা আরো সাবধানতা নেব, আরো কিছু হয়তো করব। ক্যান্সার আর একটা জিনিস যেটা বলাটা সাংঘাতিক মুশকিলের। আজকালকার দিনে লোকে সিনোনিমাস করে নিয়েছে যে বায়োপসি মানে ক্যান্সার, সেটা তো নয়। আমরা তো দেখতে চাই যে আপনার কি হয়েছে, সেটার জন্য এই বায়োপসি মানে ক্যান্সার নয় সেটা বোঝাতেও সময় লাগে লোককে। কিন্তু বায়োপসি করার পরে যদি কিছু বেরোয় খারাপ, তখন আমি কিন্তু সবাইকে নিয়ে, পেশেন্টের যারা পার্টি থাকেন, পেশেন্টও থাকেন, হ্যাঁ এটা বেরিয়েছে, তার ট্রিটমেন্টটা তো করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট না করেন, কান্নাকাটি করেন, তাহলে লাভটা কি হবে? আপনি যদি মনে করেন যে ডায়মন্ড হারবার রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন আর কোনো চোখটা বন্ধ রাখবেন আর কোনো গাড়ি আপনাকে ধাক্কা দেবে না, সেটা তো হবে না, আপনি তো ধাক্কা খেয়ে উড়ে চলে যাবেন। অতএব আমাদের ট্রিটমেন্টটা করতে হবে, হয়তো সার্জারি, দরকার হলে কেমোথেরাপি। কিন্তু আজকাল এত এগিয়ে গেছে এই ট্রিটমেন্টগুলো, ক্যান্সারকে সারানো তো সম্ভব যদি প্রথম দিকে ধরা পড়ে। তুমি আমি সবাই জানি যে আগের দিনে আমাদের ছোটবেলায় বলতো ক্যান্সার হ্যাজ নো আনসার, সেসব তো উঠে গেছে, একদম টোটাল কিওর হবে, টোটাল কিওর। থ্যাংক ইউ স্যার। স্যারের ওয়েব সিনেমা কাবুলিওয়ালা এখন এসে গেছে এবং আমরা দেখতে পারেন, এবং সেটা খুবই সমাদৃত হচ্ছে। স্যার, আপনি মঞ্চে বহুবার কাবুলিওয়ালা করেছেন এবং এটা অত্যন্ত জনপ্রিয় একটা, আমরাও দেখেছি। এবার এটা ওয়েব সিনেমা যখন করলেন তখন ডিফারেন্সটা কি? দেখো, সিনেমা ইজ এ ডিফারেন্ট মিডিয়াম অলটুগেদার। আমি মঞ্চে 32 বার বোধহয় কাবুলিওয়ালা করেছি, তো কাবুলিওয়ালার ভেতরে আমি ঢুকে গেছি একদম। কিন্তু আমার একটা সবসময় ইচ্ছে থাকে যে রবীন্দ্রনাথ থেকে একটুও বিচ্যুত না হয়ে কাবুলিওয়ালাটা করা। যখন সিনেমা করতে গেলাম, সিনেম্যাটিক ফর্ম, অ্যাকচুয়ালি আমার দলের সবাই বলল একটা আর্কাইভ করে রেখে দেওয়া যাক না। তখন আমার প্রথম একটা গোঁ হলো যে আমি কোনো তথাকথিত ওই নাম করা আর্টিস্ট না নিয়ে আমার গ্রুপে যারা আমার সঙ্গে অভিনয় করে তাদেরকে নিয়ে করব। তাতে হয়তো আমার অনেক ক্ষেত্রে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু আমার সেটা জেদ ছিল। এবং আমি একটা সঙ্গে পেলাম একটা ইয়াং ছেলে, পীযূষ চ্যাটার্জি বলে, যে ডিওপি আমার সঙ্গে আমার ছিল সারাক্ষণ, এবং একটা ইয়াং টিম, যারা সবাই মিলে আমরা এটা করে ফেলেছি। আর আমার দেশের বাড়িতে, ওই যে বললাম যেখানে স্টেজ শিমুলিয়া, সেইখানেই কিন্তু এই শুটিংটা করেছি, ওই বাড়িতে। স্যার, কাবুলিওয়ালা আপনি করেন, কাবুলিওয়ালার কোন জায়গাটা আপনার সব থেকে প্রিয় লাগে? কোন জায়গাটা মনে হয় যে এটা, এই জায়গাটা এলে আমার সবকিছু আমি উজাড় করে দিই? দুটো জায়গা। একটা যেখানে ওই নাচ গান হয়, বাচ্চাটা না বিয়ে করে, নেচে নেচে বলে আমি হাততালি দিয়ে যাচ্ছি, হঠাৎ থামিয়ে বলে এই তোমার গান গাওয়া হচ্ছে, ও তো গান শেখাতো কাবুলিওয়ালাকে, আর কাবুলিওয়ালা বলেছিল নাচ শেখাবে।
আর নাচ শেখাবার পরে বলেছে থাক গিয়া, মানে আমি বড্ড টায়ার্ড হয়ে গেছি, বলে এসো বসো। তা কাবুলিওয়ালার পকেট থেকে একটা কালো কিশমিশের ইয়ে দিয়েছে, ঠোঙা, বুঝে খাওয়ালেও। ও বললো আগে তুমি খাও। এই যে আগে তুমি খাও, আমি এখনো বোধহয় ইমোশনাল হয়ে যাব, ওই বলি আর ও মুখে একটা কিশমিশ দেয়, আমি খোঁকি বলে জড়িয়ে ধরি ওকে আর হাওয়া করে কাঁদি। তো এই সিনগুলো এত করে, আর মিনি যেগুলো আমি পেয়েছি, আই এম সো ফরচুনেট, এত সুন্দর সুন্দর মিনি পেয়েছি। আগের যে মিনিটা ছিল সে তো আমার হাতে জন্মেছে। এখন যে মিনি করছে তাকে আমি নেহরু চিলড্রেন মিউজিয়াম থেকে তুলে এনেছিলাম। শি ইজ ভেরি ট্যালেন্টেড। যারা আপনারা দেখেননি এখন দেখুন ওয়েব সিরিজে, ইউটিউবে যান, আমার নামটা ডক্টর বিডি মুখার্জি প্রিন্ট করলে আপনি দেখতে পাবেন কাবুলিওয়ালা। 56 মিনিটস এর একটা সিনেমা, ইট ইজ এ সিনেমা, সেই জন্য মঞ্চ থেকে অনেক তফাৎ। কিভাবে করা যায় রবীন্দ্রনাথকে মনে রেখে, সেই জন্য আমি কিন্তু আমার দেশের বাড়ি গিয়ে শুটিংটা করেছি। আমার মিনি কিন্তু হাওয়াই চুটি পরে দৌড়চ্ছে না, একেবারে খালি পায়ে আছে। থ্যাংক ইউ স্যার এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আর একটা স্কুপ নিউজ হয়তো যে স্যারকে আমরা খুব শীঘ্রই জলসা ঘরে দেখতে পেতে পারি, এটা না, অ্যাকচুয়ালি উজ্জ্বল চট্টোপাধ্যায় যিনি এই মঞ্চ নাটকের স্ক্রিপ্টটা করেছিলেন কাবুলিওয়ালার, হঠাৎ তাকে আমি সম্বর্ধনা দিচ্ছিলাম, হঠাৎ দাঁড়িয়ে স্টেজের উপর বলল এর পরের প্রোডাকশন কিন্তু জলসা ঘর, কারণ আমি বিশ্বম্ভর জমিদার বিশ্বম্ভর চৌধুরীকে পেয়ে গেছি। তো এটাও আমার কাছে অনেক পাওয়া। একজন মানে নাটককার, তার চোখ দিয়ে তিনি ভাবছেন আবার সেই লেজেন্ডারি ছবি বিশ্বাসের চরিত্র আমাকে দিয়ে করানো যায় বা আমি করতে পারবো। সেইটার রিহার্সাল আমাদের সম্প্রতি শুরু হবে জানুয়ারি মাস থেকে। আশা করছি মার্চ মাসে আপনাদের সামনে আসবো জলসা ঘর নিয়ে মঞ্চে। তাহলে আমরা আজকে এই আলাপ শেষ করছি, কারণ আমাদের কাজে যেতে হবে, পেশেন্ট বাইরে বসে আছে। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে সময় কাটিয়ে, আশা করি আমরা দেখতে থাকবেন। এবং স্যারের ওয়েব সিনেমা কাবুলিওয়ালা আপনারা দেখুন এবং ওখানে ইউটিউবে দেখে স্যারকে জানান যে কেমন লাগলো স্যারের অভিনয়, এবং স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের এই আলাপ আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। নমস্কার, ভালো থাকুন। থ্যাংক ইউ।